গোপালগঞ্জে এনসিপি নেতাদের হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা, সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু। ৩ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে গোপালগঞ্জের কারফিউ, দুপুর ২টার পর থেকে আবারও বলবৎ। এবং রাজধানীর বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সব ধরনের সবজির দর বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পরিদর্শক আহমেদ আলী বাদী হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানার মামলাটি দায়ের করেন। এদিকে গোপালগঞ্জ সদরের চৌরঙ্গি এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ রমজান মুন্সি মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১:২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গুলিবিদ্ধ রমজান মুন্সি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে। ৩ ঘন্টার জন্য গোপালগঞ্জকে শিথিল করা হয়েছে কারফিউ। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও কারফিউ চলবে। এর আগে বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলার ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে বুধবার রাত ৮টা হতে বৃহস্পতিবার ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এদিকে হামলা, সহিংসতা এবং মৃত্যুর ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পূর্ণ করতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান। দেশে এখনও স্বৈরাচারের গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। বলেন, গোপালগঞ্জের ঘটনাই তার প্রমাণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় এই কথা বলেন তিনি। জানান, তারেক রহমান এবং জিয়াউর রহমানকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। এটা রাজনীতির ভাষা নয়, এটা স্বৈরাচারের ভাষা। এজেড-এম জাহিদ বলেন, ষড়যন্ত্র করে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে। জনগণ তা মেনে নেবে না। দেশের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই মানুষটি অসুস্থ, তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা, স্বৈরাচারের শিখিয়ে দেওয়া বুলি। এটি দেশের মানুষ মানে না।
দর্শক, বিকেলে নারায়ণগঞ্জে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নোমান চৌধুরী সুমন। সুমন, এনসিপির পথসভা ঘিরে নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? যেমনটা আপনারা বলছিলেন যে সারা বাংলাদেশে কিন্তু কেন্দ্রীয় এনসিপির যে পদযাত্রা চলছে, আজকে কিন্তু নারায়ণগঞ্জে সেই পদযাত্রা, এবং এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু সারা নারায়ণগঞ্জ যে এনসিপির নেতৃবৃন্দ আছে তারা উৎফুল্ল এবং আনন্দিত। আমি যদি আপনাদের দেখাতে চাই, আজকে নারায়ণগঞ্জের এই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে তোরণ, ব্যানার, ফেস্টুন এবং শহীদদের বিভিন্ন সংবলিত যেই যারা মারা গিয়েছে তাদের সেই ছবিগুলো সেখানে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে সব জায়গায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দর আগমন উপলক্ষে ব্যানার, তোরণ, ফেস্টুন এইসব সাজানো হয়েছে। তো আমাদেরকে এনসিপির যে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন আহমদুর রহমান তরুণী জানিয়েছেন যে এখন কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ মুন্সিগঞ্জে আছেন, সেই মুন্সিগঞ্জ থেকে তারা নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে জুম্মার নামাজের পরে আসবেন, এবং সেখান থেকে এসে তারা ওইখানে দুপুরের মধ্যাহ্ন শেষে তারা ওখানে দলিত সম্প্রদায় এবং শহীদের পরিবারের সাথে একটি মতবিনিময় সভা করবেন, এবং সেখানে মতবিনিময় সভা শেষ করে নিতাইগঞ্জ থেকে শহরের যে মূল চত্বর শহীদ মিনার চত্বরের সামনে একটি অস্থায়ী মঞ্চ ট্রাক স্থাপন করা হয়েছে, সেখানে তারা একটি সভা করবেন। সেই সভা শেষে আবার তারা যাবেন যে হাজীগঞ্জ যে আছে এখানে নারায়ণগঞ্জে বাংলাদেশের সর্বপ্রথম শহীদদের যে স্তম্ভ সেটা নির্মাণ করা হয়েছে সম্প্রতি, সেখানে গিয়ে তারা ফুলের শুভেচ্ছা জানিয়ে সেখান থেকে আবার তারা চলে যাবেন সোনারগাঁয়ের দিকে। তো এখানকার যে আজকের আপনারা জানেন যে গোপালগঞ্জে একটি ঘটনার কারণে বিভিন্ন জায়গায় একটু আইন শৃঙ্খলার বিষয়টি চলে এসেছে, সেক্ষেত্রে এখানে আইন শৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি, আমরা সেটা হচ্ছে কি বিভিন্ন স্থানে আমরা র্যাব, পুলিশ এবং আনসার বাহিনীর নজরদারি দেখেছি, এবং সাদা পোশাকে পুলিশ যারা আছে তারা নজরদারি করছেন, তদারকি করছেন। আজকে সকালে কিন্তু একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি আজকে সকালে নারায়ণগঞ্জের যে সরকারি তোলাম বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেখানে একটি তোরণ টানানো হয়েছিল, সেখানে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছিল। তো এই বিষয়ে যে আহমদুর রহমান তনু, যে নাকি এনসিপি নেতা নারায়ণগঞ্জ, তিনি অভিযোগ করেছেন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা আগুন লাগিয়ে দিয়েছিল। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছে এবং তারা বলেছে তারা ব্যবস্থা নেবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে আমাদের জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আমাদের নিশ্চিত করেছেন তারা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এনসিপির এই আগমনকে কেন্দ্র করে তারা সম্পূর্ণরূপে সেদিকে নজরদারি রাখছেন। এবং আজকে কিন্তু রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়েছে লাগামহীনভাবে। এদিকে সকল প্রকার মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। মুরগি ও গরুর মাংসের দামও বেড়েছে নতুন করে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। বর্ষা আর জলাবদ্ধতার অজুহাতে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম, বিশেষ করে কাঁচামরিচের দর আবারও চলে গেছে নাগালের বাইরে। প্রতি কেজি কাঁচামরিচ কিনতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে 240 টাকা। সবজির দামগুলো একটু বেশি, সব জিনিসই বেশি। কেনাকাটা করতে গেলে বোঝা যায়, সবাই জানে, সবাই বুঝে, কিন্তু সবজির দামটা একটু বেশি, বা অনেক মাছ সবই বেশি, কিন্তু যারা অল্প টাকা রুজি করে তাদের জন্য খুবই কষ্ট। মাছের বাজারেও নেই সুখবর। জাতীয় মাছ ইলিশ আকার ভেদে বিক্রি হচ্ছে 1800 থেকে 2800 টাকায়। দাম বেড়েছে রুই কাতলেরও। কয়েকদিন একটা না বৃষ্টি হইলো না, বৃষ্টির কারণে পানি বাইরে যাওয়ার কারণে মাছ ধরতে পারে না, এই কারণে একটু মাছের দামটা বাড়তি। সুখবর নেই মুরগির বাজারেও। ব্রয়লারের দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 20 টাকা। লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। গরুর মাংস কিনতে হচ্ছে 800 থেকে 850 টাকায়। আজকে ব্রয়লার মুরগি বেচতেছি আপনার 70-75 টাকা, আগে গেল সপ্তাহে বেচছিলাম 60-65 টাকা, একটু বাড়ছে হালকা। মিনিকেট চাল 75 থেকে 80 টাকা বিক্রি করতেছি, আঠাশ চাল 60-62 টাকা। ঈদের আগে একটু কম ছিল, ঈদের পর থেকে এখন পর্যন্ত বাজারটা বাড়তেই আছে। নাদি চাল 80-85-90 টাকা। চালের দাম না বাড়লেও বিক্রি হচ্ছে চড়া দরেই। আলু, পেঁয়াজ ও ডিমের দামের হেরফের হয়নি। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ের দাবি সাধারণ ক্রেতাদের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, ছুটির দিনে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? এবার আজকে সপ্তাহের ছুটির দিন, সাভারের কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে, কিন্তু এরই মধ্যে আমরা সাভারের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে এসে দেখেছি যে আজকের বাজারে যে সবজি রয়েছে সেই সবজির ভিতরে সবচেয়ে কম দামের যে সবজিটি রয়েছে সেটা হলো পেঁপে। আজকের বাজারে পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু কিনতে হলে কেজি প্রতি নিম্ন 60 টাকা, এর কমে কিন্তু কোনো সবজির কথা চিন্তাই করা যায় না। এর ভিতরে সবচেয়ে বেশি বেড়েছে সেটি হলো যে শশাটি রয়েছে সেই শশাটি গত সপ্তাহে আমরা দেখেছি যে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আজকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাইব্রিড শশা 60 টাকা যেটি ছিল সেটিকে বিক্রি হচ্ছে আজকে 8 টাকা কেজি। কাঁচামরিচের দামটা একটু স্বস্তির বিষয় রয়েছে, যেটির দাম কমেছে। গত সপ্তাহে যেই কাঁচামরিচ আমরা দেখেছি যে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি আজকে কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। বেড়েছে কিন্তু পেঁয়াজের দামও। আজকের বাজারে কিন্তু পেঁয়াজ, যেই পেঁয়াজ গত সপ্তাহে 55 টাকা ছিল সেই পেঁয়াজ কিন্তু আজকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং যে যদি একটু মাছের বাজারের কথা বলি তাহলে বলবো যে মাছের বাজারে কিন্তু আপনি জানেন যে এই সময় কিন্তু ইলিশের ভর মৌসুম থাকার কথা, সেই ইলিশের মৌসুম থাকার পরেও কিন্তু আজকের বাজারে ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে, যেটি 800 থেকে 900 গ্রাম বা 1 কেজির নিচে যে ইলিশটি রয়েছে সেই ইলিশটি আজকে বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং এর আকার ভেদে এর বড় যে শিশুগুলো ইলিশগুলো রয়েছে সেগুলো 2000 টাকার উপরে কেজি দরে বিক্রি হচ্ছে। এবং চিংড়ি মাছ আজকের বাজারে কিন্তু 700 থেকে আকার ভেদে চাষের চিংড়িগুলো 700 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং কই মাছ বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 220 টাকা কেজি দরে আকার ভেদে। এবং চিং মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে আজকে কিন্তু, যেই পাঙ্গাস গত 2 দিন আগেও ছিল 150 টাকা, সেই পাঙ্গাস কিন্তু আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে। এবং তেলাপিয়া মাছও কিন্তু বিক্রি হচ্ছে, যেটি 240 টাকা তেলাপিয়া বিক্রি হচ্ছে 260 টাকা কেজি দরে। এবং ব্রয়লার মুরগির দামও কিন্তু আজকে বেড়েছে। গত সপ্তাহে যেই ব্রয়লার মুরগি ছিল 160 টাকা, সেই ব্রয়লার মুরগি আজকে কিন্তু বিক্রি হচ্ছে 170 টাকা। তথা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা রয়েছে প্রতিনিয়ত সাভারের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু এভাবেই ঊর্ধ্বমুখী রয়েছে। এবং এই নিয়ে কিন্তু আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারা যে কয়েকদিন পর্যন্ত জানেন যে চলমান বৃষ্টি রয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু বাজার থেকে বাজারে এসে পৌঁছাতে পারতেছে না, এবং খেতে অনেক সময় ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলেই তারা আমাদের জানিয়েছে। এই জন্য কিন্তু দাম বাড়তি রয়েছে বলে আমাদের জানিয়েছে। এবার এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চলে যাব পরবর্তী সংবাদে, আর থাকবে সারা বাংলা। খুলনার নদী বন্দর নামে পরিচিত 5 নম্বর ঘাট ভৈরব নদীর গর্ভে বিলীন হতে চলেছে। এরই মধ্যে ঘাটের প্রায় 300 ফিট গার্ডার ও গাইড ওয়াল ধসে নদীতে চলে গেছে। ঘাটের অবস্থা খুবই নাজুক। ঘাটের বেশ বড় একটা অংশে গার্ডার ধসে নদীতে গর্ভে চলে গেছে। লোহার শিটগুলোর অধিকাংশ মরিচা পড়ে গোড়ার দিকে নষ্ট হয়ে গেছে। ঘাট খাদ্য গুদাম হ্যান্ডলিং ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান জানান, এই ঘাট দিয়ে সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় করে থাকে, অথচ বিআইডব্লিউটি এর অধীনে থাকা এই ঘাটটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জাহাজ বাঁধার যে মড এবং যে রিং যেটা নদীর সংলগ্ন, এটা রিং নষ্টের পথে, ফলে যে কোনো সময় এই জনগুরুত্বপূর্ণ এই 4 নম্বর ঘাটের ইয়ার্ডটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা নির্বাহী প্রকৌশলী খুলনা নদী বন্দর খুলনাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে আমরা অলরেডি চিঠি দিয়েছি। আওয়ামী ফ্যাসিস্টদের অত্যাচারে বিগত 17 বছর বিএনপি তাদের নেতাকর্মীদের স্মরণে দোয়া মাহফিল পর্যন্ত করতে পারেনি বলে মন্তব্য করেছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার। জেলা বিএনপির প্রয়াত নেতা ফকির আল হেলালের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার ঈদগাহ মাঠে ফকির আল হেলালের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে
গোয়ালাকান্দা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। পরে প্রয়াত নেতা ফকির আল হেলালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমে নেতৃত্ব দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কপিল উদ্দিন ভূঁইয়া ও কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক শামসুল আলম রানা। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সম্মিলিত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের বিলপাড়ায় বিভিন্ন উপজেলায় কেবল অপারেটর অংশগ্রহণে এই সভায় বক্তব্য রাখেন সম্মিলিত পরিষদের টিম লিডার ও কোয়াবের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল, চার্মিং কেবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী সানোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা প্যানেলের ৩৩ সদস্যকে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ করে দিলে আগামীতে কোয়াবের সম্মিলিত পরিষদের সকল সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়। চব্বিশের গণ অভ্যুত্থানে কওমি অঙ্গনের গৌরবের ১৭ জুলাই জাতীয় পর্যায়ে হাটহাজারী সহ বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামা ও ছাত্র জনতার নেতৃত্ব এবং অবদান শীর্ষক আলোচনা সভা হয়েছে। হাটহাজারী ডাক বাংলো ময়দানে আয়োজিত সভায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস সাহেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি কিফায়েতুল্লাহ আজহারি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী। প্রধান আলোচক ছিলেন শাইখ মুফতি হারুন ইজহার। জানাবো খেলার খবর। ঘরের মাঠে আসন্ন পাকিস্তান টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জয়ী স্কোয়াডকেই কোনো পরিবর্তন ছাড়াই ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ স্কোয়াডের অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস। গতকাল বিকেলে এই দল ঘোষণা করা হয়। এই মাসের ২০ তারিখ থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে ৩ ম্যাচের এই টি-20 সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। পাকিস্তান দল সিরিজ খেলতে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গোপালগঞ্জে এনসিপি নেতাদের হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা, সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু। ৩ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে গোপালগঞ্জের কারফিউ, দুপুর ২টার পর থেকে আবারও বলবৎ। এবং রাজধানীর বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি, সব ধরনের সবজির দর বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।